সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রচারিত হয় আমার দেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক লাইভে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বাংলাদেশের রাজনীতি, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ এবং নানা প্রসঙ্গ নিয়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা এর বাইরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে থাকি। আজকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমার দেশ সংলাপ অনুষ্ঠানে আমার সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। আক্তার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? ভালো আছি। আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার দেশকেও ধন্যবাদ। দীর্ঘ সময় ফেসিবাদের জাতাকলে তাদের কার্যক্রম কার্যত বন্ধ করে রাখা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পরে যে কার্যক্রমটা শুরু হতে পারলো, এটা একটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা জুলাই অভ্যুত্থানে বিশেষ করে জীবন উৎসর্গ করে এই অভ্যুত্থানকে সফল করেছেন, আহত হয়েছেন এবং যারা জীবিত বীরের মতো আপনারা বেঁচে আছেন, এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের জন্যই আমার দেশ আবার পুনর্জন্ম লাভ করেছে 22শে ডিসেম্বরে। এই জন্য যারা এই অভ্যুত্থানে নেতৃত্বে ছিলেন, বিশেষ করে চূড়ান্ত মুহূর্তে, আমরা তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আলোচনায় যাই। আপনারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর সারা দেশের মানুষ আপনাদের পিছনে ছিল। সব বলা যায় যে বিশেষ করে তরুণ সমাজ এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের তরুণরা যে পারে পরিবর্তন যে নিয়ে আসতে পারে, যেমনটি তারা 71-এ করেছিল, এর আগে 69-এ গণ অভ্যুত্থানের সময় করেছিল, একইভাবে আমরা দেখলাম এসে এই 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে তরুণরাই কিন্তু নেতৃত্বে এগিয়ে আসছে। তো আপনারা এই অবস্থান থেকে সরে এসে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করতে গেলেন কেন? জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল পক্ষ সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। ছাত্ররা নেতৃত্বে ছিলেন, এটা যেমন সত্য, কিন্তু সারা দেশের কৃষক, শ্রমিক, মজুর এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা সকলে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা 24-এর যে অভ্যুত্থান, সেটাকে আমরা সফল করতে সক্ষম হয়েছিলাম। 24-এর অভ্যুত্থানে আমরা যারা অংশ নিয়েছিলাম, আমাদের একটা দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার জায়গা ছিল। সে আকাঙ্ক্ষার জায়গাকে আমরা যেন রাজনৈতিকভাবে বাস্তবায়ন করতে পারি। যা কিছু অপূর্ণ আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় ছিল, সবকিছুকে রাজনৈতিকভাবে বাস্তবায়নের ইচ্ছাকে ধারণ করেই আসলে আমরা রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি 24-এর যে অপূর্ণ আকাঙ্ক্ষা আছে, সেটাকে বাস্তবায়নে কাজ করে যাবে। তো নাগরিক পার্টি তো এখন পর্যন্ত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। তো আপনাদের নিবন্ধন নেই, আপনাদের এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র নেই। এইরকম একটা প্রেক্ষাপটে মানুষের মনে একটু প্রশ্ন আছে, আদৌ কি আপনারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন? জাতীয় নাগরিক পার্টি গঠনের পরে আমরা 1.5 মাসের মতো সময় পেয়েছি। আমাদের একটা টিম গঠনতন্ত্র প্রস্তুতের কাজ করছেন, সেটা শেষের দিকে। অল্প সময়ের মধ্যে আমরা একটা খসড়া গঠনতন্ত্র নিয়ে হাজির হতে পারবো। একই সাথে দলের নিবন্ধনের জন্য যে শর্তাবলী প্রয়োজন হয়, সেগুলো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করবার চেষ্টা করছি। আমরা সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সারা দেশকে আমরা কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। আমাদের যারা সংগঠকরা আছেন সারা দেশের, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করতে পারবো। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে গেলে যে নিবন্ধন একটা শর্ত, বিষয়টা তেমন নয়। বরং আমরা মনে করি যে নিবন্ধন থাকুক বা না থাকুক, যে কোনো মানুষেরই বাংলাদেশের পক্ষে কথা বলবার অধিকারটুকু আছে। সে জায়গা থেকে আমরা এখন আমাদের কথাটা বলছি। কিন্তু যদি নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটটা আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বিশ্বাস করি যে সামনে যে নির্বাচন হবে, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, অনেকে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন, যে ফরম্যাটেই সামনের জাতীয় ইলেকশন হোক, সে ইলেকশনে আমরা অংশগ্রহণ করবার আশাবাদী। এবং এই সময়কালের মধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে, সেটাকে বৃদ্ধির জন্য আমরা আবেদন করব। আমরা আশাবাদী, যেহেতু অলরেডি একটা রাজনৈতিক দলকে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, হয়তো সময়সীমা কিছুটা বাড়বে। এই সময়কালের মধ্যেই আমরা আমাদের নিবন্ধনের যে শর্তাবলী আছে, সেগুলো পূরণ করে আমাদের আবেদনের কার্যক্রম আমরা সমাপ্ত করে ফেলতে পারবো।
এখন আপনি কি মনে করেন যে নির্বাচনটা কখন হতে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেমনটা বলেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে নিয়ে সামনের বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরাও বিশ্বাস করি যে আমরা যেমনটা চাই সংস্কার এবং বিচার কার্যক্রমের দৃশ্যমানতা, এটা সরকারের তরফ থেকে যদি আন্তরিকতা থাকে এবং অপর রাজনৈতিক যে দলগুলো আছে সবার যদি সহযোগিতা থাকে, তাহলে এই সময়কালের মধ্যেই সংস্কার এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসা সম্ভব এবং এই সময়কালের মধ্যেই নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে আমরা যেমনটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজের ভিত্তিতে সময় পাবে। সংস্কার এবং বিচারের যে কাজ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই কাজটা তারা যত দ্রুত সম্পাদন করতে পারবেন, যত দ্রুত সেটা দৃশ্যমান হবে, তত দ্রুত নির্বাচনের দিকে সরকারের অগ্রসর হওয়া উচিত। এখানে আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আপনি যেমন বলেছেন যে গণপরিষদের নির্বাচন না সংসদ নির্বাচন, এখন আপনি বলেন যে প্রক্রিয়াই হোক না কেন আপনারা অংশগ্রহণ করবেন, তাইলে গণপরিষদের দাবি থেকে কি আপনারা সরে আসছেন? আমরা গণপরিষদের দাবি একেবারে শুরুর সময় থেকে বলে আসছি। আমরা যখন নাগরিক কমিটিতে আমাদের কার্যক্রম বিস্তৃত করেছিলাম সে সময় থেকে নিয়ে অদ্যাবধি আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধানের বাস্তবতার কথা বলে আসছি। নতুন সংবিধানের বাস্তবতায় অবশ্যই গণপরিষদ একটা আবশ্যকীয় ব্যাপার। সে জায়গায় আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি সরকার যেন গণপরিষদ নির্বাচনের দিকেই সামনে অগ্রসর হয়। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দুইটা ফলাফল থাকবে, যে ওই নির্বাচনে যারা প্রতিনিধি হবেন তারা একই সঙ্গে গণপরিষদের সদস্য হিসাবে নতুন সংবিধান প্রণয়নের কাজ করবেন, আবার তারা সংসদ সদস্য হিসাবে সরকার পরিচালনার যে কর্তব্য আছে সেটাও তারা পালন করবেন। সেক্ষেত্রে বিএনপির তরফ থেকে যেমনটা বলা হয়েছে শুধু জাতীয় সংসদের নির্বাচন, তারা বলছেন যে এখানে তারা চাইলে এই জাতীয় সংসদে যারা নির্বাচিত হবেন তারা সংবিধানের প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত তারাই পরিবর্তন করতে পারেন, এখানে তো কোনো বাধা নেই। 2/3 মেজরিটি যদি কারো থাকে, বর্তমান প্রিভেইলিং যে সংবিধান আছে এটার মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন তো 2/3 মেজরিটি দিয়ে করা যায়। আপনি যেমনটা বলেছেন, কেন দরকার? আপনি যেমনটা বলেছেন, এটা বিএনপির কথা বললাম। আপনি যেমনটা বলেছেন বিএনপির বক্তব্য 2/3 মেজরিটি এবং একই সাথে আমাদের এই বর্তমান সংবিধানে আর্টিকেল 70 একটা বাধ্যবাধকতার জায়গা আছে। এখন প্রথম প্রশ্ন হলো বাংলাদেশে যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে করে কোন একক দল সংসদে 2/3 মেজরিটি নিয়ে তারা নির্বাচিত হয়ে আসবেন এই নিশ্চয়তা যেমন আমরা দিতে পারি না, এবং একই সাথে যদি কোনো দল 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসেনও সেক্ষেত্রে সেই দল যে প্রস্তাবনা দিবে সেই দলের কোনো সদস্য আর্টিকেল 70-র কারণে ওই প্রস্তাবনার বিপক্ষে গিয়ে কোনো মতামত ব্যক্ত করবার সুযোগটুকুনো পাবেন না। এবং বিরোধী দলে যারা থাকবেন, বিরোধী দলে যারা থাকবেন তাদের আসলে মতামত যেটা আছে সেই মতামত আসলে সরকারি দলের মতামতের কাছে সেটা অপাঙ্ক্ত হয়ে যাবে, এবং তাতে করে যেটা দেখা যাবে যে আলাপ আলোচনার ভিত্তিতে নতুন যে সংবিধানের বাস্তবতা সেটা হবে না, তখন একটা একদলীয় সংবিধানের দিকে অগ্রসর হবে। এবং একই সাথে আমাদের বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানের ব্যাখ্যায় হাইকোর্টের তরফ থেকে যেমন বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে, তাতে করে এই সংবিধানে যে সংশোধনগুলো হবে যদি নির্বাচিত সরকার গণপরিষদ ছাড়া যে সরকার সেই সরকার যদি সংশোধন করে সেক্ষেত্রে সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা থেকে যায়, এবং তাতে করে হাইকোর্ট বেসিক স্ট্রাকচারের যে কনসেপ্ট আছে সেটাকে ভিত্তি ধরে নিয়ে সেই সংশোধনীকে বাতিলও করে দিতে পারে, যেমনটা পূর্বেকার অনেকগুলো সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে এবং কয়েকটা সংশোধনী বাতিলও হয়ে গেছে বেসিক স্ট্রাকচারের কনসেপ্টের কারণে। তো আমরা বাংলাদেশের বিদ্যমান যে কাঠামো আছে সেই কাঠামোতে থেকে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে যদি যাওয়া হয় তাহলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়, এবং একই সাথে আমাদের এখনকার যে সংবিধান এই সংবিধান বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করতে আসলে ব্যর্থ হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন এখানে ম্যাসিভ পরিবর্তন দরকার, এই কারণেই এবং যেখানে এর একটা সিংহভাগই যদি পরিবর্তন হয়ে যায় তাইলে নতুন করে লেখাই ভালো, এরকম কনসেপ্ট। আসলে দলগুলোর পক্ষ থেকে কিন্তু এই সংবিধানে যে চলবে না সে ব্যাপারে সবার একমত, এবং কোনো দলে কিন্তু বলছেন না যে এই সংবিধানটা নিয়ে কন্টিনিউ করা যায়, সবারই কিন্তু সংস্কারের প্রস্তাবনা আছে। প্রত্যেকটা দল সংবিধান সংস্কার কমিশনে গিয়ে তাদের মতামতগুলো জানিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা কি এই যে শুরুটা আমরা করব সেটাকে আমরা একটা নিউ স্টার্টিং হিসেবে করতে পারি কিনা। আমরা বলছি যে নিউ স্টার্টিংটা দরকার,
আমরা কোনো অনিশ্চয়তার মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলোকে আমরা ফেলে রাখতে চাই না, বরং একটা যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা একটা নতুন সংবিধান আমাদেরকে উপহার দিবেন, এবং ওই প্রতিনিধিরাই তারা কিন্তু সংসদের সদস্য হিসেবে তারা সরকার পরিচালনার তাদের যে কর্তব্য আছে তারা কিন্তু সেটা পালন করে যাচ্ছেন। এতে করে আমরা যে জাতীয় সংসদ নির্বাচনের যে বাস্তবতা সেটা থেকেও কিন্তু আমরা সরে আসছি না, বরং আমরা একটা সমাধানের কথা বলছি। সেই সমাধানের মধ্য দিয়ে আসলে নতুন সংবিধানও পাওয়া সম্ভব এবং জাতীয় সংসদের নির্বাচনের যে বাস্তবতা সেটাকেও একই সাথে অর্জন করা সম্ভব। আমার প্রশ্নটা ছিল যে যদি এটার ব্যাপারে বিএনপি, জামাত, বড় রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য না হয়, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এটা কোনো সমস্যার সৃষ্টি করবে? এখনো পর্যন্ত আলোচনার দুয়ার খোলা আছে বলে আমরা মনে করি। বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, গণসংহতি হোক, অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়টাতে নিয়ে আলাপ করতে আমরা আগ্রহী, এবং ঐক্যমত্য কমিশনও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আলাপ করবেন। এবং একই সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একক অথরিটি না। অবশ্যই রাজনৈতিক দলগুলোর বাইরেও প্রচুর মানুষজন আছেন যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কানেক্টেড না, দেশের সাধারণ মানুষ, তাদের মতামত যেটা আছে সেই মতামতটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো অনেক ক্ষেত্রে অনেকে গণভোটের কথা বলে থাকেন, কিন্তু আমরা মনে করি যে গণভোটের মধ্য দিয়ে সমাধানে আসার থেকে বরং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সমাধানে আসাটা বেশি কার্যকরী। আমরা চাই যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই যে গণপরিষদের যে বাস্তবতা, সেই বাস্তবতা তারা অনুধাবন করবেন এবং নতুন সংবিধানের পক্ষে তারা তাদের বক্তব্য পেশ করবেন। আমি আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনি বলছিলেন এই সরকারের অধীনে বিচার এবং সংস্কারের কাজটা যাতে একটা যৌক্তিক পর্যায়ে যায়, তাইলে কি আপনারা কি সন্দেহ করছেন যে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা ক্ষমতায় এলে, নির্বাচিত সংসদ এলে তাদের দ্বারা বিচার প্রক্রিয়া কিংবা সংস্কার কাজটা ব্যাহত হতে পারে? আসলে নানা ধরনের আশঙ্কা নানা সময় বিরাজ করে। বিশেষত 90-এর দশকে অভ্যুত্থানের পরে 29টা টাস্কফোর্স গঠন করা হলো, তারা অনেক সুপারিশ দিলেন, কিন্তু পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারই সেটা আর বাস্তবায়ন করলেন না। কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আপনি বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগের কথাই তো বলছেন, এরপরে তো এই দুইটা দলই ক্ষমতায় আসছে, আমরা দেখছি তারা ক্ষমতায় এসেছেন, তাদের সঙ্গে জোট করে আরো অনেকেই ক্ষমতায় এসেছেন, জামাতে ইসলামীও তাদের সাথে জুটেছিল বিভিন্ন সময়ে, কিন্তু সেগুলো কিন্তু আলোর মুখ দেখেনি। সেটা যেমন একটা শঙ্কার জায়গার কথা বলে, একই সাথে আমরা যেটা মনে করি যে আমরা যে সুযোগটা পেয়েছি 50 বছর পরে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করবার, সেই সুযোগটাকে আমরা একটা নিশ্চিত পর্যায়ে নিয়ে গিয়ে আমরা আমাদের কন্টিনিউশনটা করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে মানুষেরা জীবন দিয়েছেন, যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছেন, সেটাকে একটা বাস্তবসম্মত জায়গায় পৌঁছে দেওয়া, এবং পরবর্তীতে যে নির্বাচিত গভর্নমেন্ট আসবে তাদের কাজ থাকবে সেই সংস্কার যে সাধন হলো সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, চালিয়ে নিয়ে যাওয়া। ভবিষ্যতের দিকে যখন প্রয়োজন হবে, সেটা হয়তো আরো মডিফিকেশন প্রয়োজন হতে পারে, সেই দিকে অগ্রসর হওয়া। কিন্তু সংস্কারকে ফেলে রেখে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে যাবে। কারণটা হলো যে মানুষেরা যেমন করে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, এই রাষ্ট্র কাঠামোই যদি বহাল থাকে, তাতে বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, গণসংহতি, যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের এই ক্ষমতা কাঠামোকে অপব্যবহার করবার নানা ধরনের সুযোগ এই কাঠামোর মধ্যে বিদ্যমান। সেই সুযোগটা আসলে কোনো রাজনৈতিক দলেরই থাকা উচিত না, কোনো সরকারেরই থাকা উচিত না, বরং সামনের দিনের রাজনীতি এবং সামনের দিনের রাষ্ট্র কাঠামো সেটা যেন জনস্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়, তেমন একটা কাঠামোর দিকে উন্নীত হয়েই আমাদের নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত। আপনারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন গত 8 মাসে, আপনি কি মনে করেন যে এই জুলাই গণ অভ্যুত্থানটা রাইট ট্র্যাকে আছে, নাকি এটা অলরেডি বিচ্যুত হয়ে গেছে? অভ্যুত্থানের সময়কালে মানুষের যে আগ্রহের জায়গাগুলো ছিল, আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল, তার সবকিছু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক কিছুরই স্বাদ আমরা পেয়েছি। বাংলাদেশের মানুষেরা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে, বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ বর্তমানে বিরাজ করছে, যেটা এর আগে কখনো আমরা খেয়াল করিনি। এটা একটা উন্নতি। বাংলাদেশের যারা সরকার প্রশাসনে আছেন তাদের ব্যাপারে মানুষেরা তাদের কমেন্টারি দিতে পারছেন, সমালোচনা করতে পারছেন, এটা তো এর আগের কোনো সরকারে আমরা খেয়াল করিনি। এবং আমরা দেখেছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে তারা সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগ তারা গ্রহণ করেছেন। হয়তো এই সংস্কারের উদ্যোগগুলো সেটা মানুষের মনে পজিটিভ একটা ধারণা তারা তৈরি করছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখি
যে যারা অভ্যুত্থানের সময়কালে গণহত্যা চালিয়েছে তাদের যে সব থেকে বড় ঘৃণিত ব্যক্তি সে শেখ হাসিনাকে বাংলাদেশে এখন পর্যন্ত আনা সম্ভব হয়নি। আওয়ামী লীগের অনেক বড় বড় সন্ত্রাসী, বড় বড় যারা কুশীলব, তারা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেটা অবশ্যই বাংলাদেশের মানুষ যারা আছেন, যারা গণতন্ত্রকামী মানুষ আছেন, তাদেরকে আশাহত করেছে। একই সাথে আমরা এই জিনিসগুলো খেয়াল করেছি যে দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসন আসলে ফাংশনেবল ছিল না। তার মধ্য দিয়ে অনেক সময়ই নানা ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ঘটে গেছে, যেটা আসলে অভ্যুত্থানের পরবর্তীতে মানুষের যেরকমটা প্রত্যাশা ছিল রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, সেটা আসলে আদায় হয়নি। কিন্তু তারপরেও আমরা সামগ্রিকভাবে যেটা মনে করি, এই জুলাই অর্থনীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? অর্থনীতির ক্ষেত্রেও আমরা একটা বড় ধরনের পরিবর্তন দেখি। সেটা বিগত সময়গুলোতে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু কার্যত এই গত 8 মাসের সময়কালে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হয়েছে এমন ধরনের সংবাদগুলো আমাদের চোখে তেমনটা পড়ে নাই। এবং একই সাথে যেটা হয়েছে, সরকার আসলে অর্থনৈতিক জায়গায় যে ভঙ্গুর অবস্থা বিগত সরকার করে গিয়েছিলেন, সেই জায়গাটাতে কিছু পরিমাণে স্টেবিলিটি নিয়ে আসতে তারা সক্ষম হয়েছেন। কিন্তু এবারে রমজান মাসটা আমরা স্বস্তিতে কাটিয়েছেন। এই জায়গায় একটা নোকতা দিয়ে রাখি যে সম্প্রতি কিন্তু আবার ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, এবং চালের দাম, দুই একটা পণ্য যেগুলো মানুষের সবসময় প্রয়োজন হয়, সেগুলো কিন্তু দাম যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু মানুষের মধ্যে আশঙ্কার জায়গায় তৈরি হচ্ছে। আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সরকারকে আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের মানুষ মোটা দাগে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ঘরানার মানুষ, তাদের জীবিকার জন্য, তাদের জীবনের সঙ্গে সব থেকে ভাতের চাহিদা, তরকারির জন্য তেলের প্রয়োজন, এই জিনিসগুলোতে যেন দাম বাড়ানো না হয় সরকারের তরফ থেকে, পণ্য যেটাকে বলে আর কি, আমরা সেই দাবিটা কিন্তু সরকারের কাছে জানিয়েছি। আপনি যে জিনিসটা বলেছিলেন, সেখানে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা সেটাকে একটা বিপ্লবে পর্যবেসিত করার যে সময়সীমা আমাদের কাছে এখনো আছে, সেই সুযোগটা আসলে হাতছাড়া হয়ে যায়নি। আমাদের কাছে মনে হয় যে অভ্যুত্থানের গণ্ডিতে পেরিয়ে জুলাইয়ের যে ঘটনা প্রবাহ, সেটাকে আমরা একটা বিপ্লবোত্তর জায়গায় পর্যবেসিত করতে পারি, নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ দরকার। একই সাথে বাংলাদেশের জনতা, তারা যেমন করে জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিলেন, তাদের সমর্থন দরকার, যাতে করে আমরা আসলেই একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারি। আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত? আওয়ামী লীগ বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চাপিয়ে দিয়েছে সময়ে সময়ে, পিলখানার সময়ের ঘটনা, 13 সালের হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, জুলাইয়ের হত্যাকাণ্ড, গণহত্যা, এত গণহত্যা বাংলাদেশে চালানোর পরে বাংলাদেশের 14, 18 এবং 24-এর কলঙ্কিত নির্বাচন করার মধ্য দিয়ে এবং বাংলাদেশে ফেসিবাদ কায়েম করে হাজার হাজার মানুষকে গুম, খুন এবং নানাবিধভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন করার পরে এবং বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের যাত্রা বাংলাদেশে হয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। বরং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আওয়ামী লীগ যে ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছে, যে গণতন্ত্রের বিরোধী অবস্থান তারা নিয়েছে, এবং একই সাথে তারা যে সন্ত্রাসী কর্মযোগ্য বাংলাদেশ জুড়ে তারা করেছে গত 16টা বছর ধরে, তাতে করে আওয়ামী লীগকে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকারের তরফ থেকে গ্যাজেটে আসা দরকার। এবং একই সাথে আমরা যেটা মনে করি, জুলাই অভ্যুত্থানের সময়কালে দল হিসেবে আওয়ামী লীগ যে গণহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাতে করে শুধু ব্যক্তিদের বিচার নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন। এবং এই বিচারটা যে সময়কালে চলবে, সে সময়টাতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে হবে, বাতিল করে দিতে হবে। এবং বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ তাদের কোনো সাংগঠনিক এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ড এবং কর্মসূচি তারা পালন করতে পারবে না, এই ব্যাপারে নিষেধাজ্ঞা সরকারের তরফ থেকে থাকতে হবে। এটা আমরা দাবি আকারে জানিয়ে এসেছি এবং সামনের দিনে অবশ্যই অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে আমরা এইগুলো নিয়ে কথা বলছি। সম্প্রতি হেফাজতে ইসলামের সঙ্গে আমাদের এই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ যে ফর্মে বাংলাদেশে রাজনীতি করে গিয়েছে, সেটা আসলে রাজনীতি ছিল না, সেটা ছিল সন্ত্রাস, সেটা ছিল ফেসিবাদ এবং সেটা ছিল মাফিয়াতন্ত্র। এটাকে বাংলাদেশের মানুষ আর পুনরুজ্জীবিত করতে দেখতে চায় না। আওয়ামী লীগ বাংলাদেশে শুধুমাত্র এখনো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসার কথা বলে, অর্থাৎ বাংলাদেশের মানুষকে রাজনীতিতে দেবে। আমরা রামপুরায় মিছিল দেখেছি, তারা সশস্ত্র মিছিল, বাংলাদেশের মানুষকে তারা পজিটিভ কিছু দেবে এমন কোন আলাপ আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই। অতএব তাদেরকে পুনর্বাসনের কোনরূপ সুযোগ বাংলাদেশের কোনো মানুষ দিতে প্রস্তুত নয়। এবং আমরা অবশ্যই সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছি,
সে দাবিগুলো যেন সরকার বাস্তবায়ন করে, সে ব্যাপারে আমরা আমাদের মাঠের কর্মসূচি দিয়েছিলাম এবং সামনের দিনেও আমরা আমাদের কর্মসূচি দিতে থাকব। আপনি যেমনটা বলেন যে রামপুরায় আজকে মিছিল হয়েছে এবং বিভিন্ন সময় সময় দেখা যায় যে ছাত্রলীগের অনেকেই ঝটিকা মিছিল করে থাকেন আর কি। এই জায়গাগুলোতে আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে আওয়ামী লীগ বিদেশে বসে তাদের নেতারা শেখ হাসিনা সহ বাংলাদেশের পরিস্থিতিকে উস্কে দিবার এবং বাংলাদেশে নানা ধরনের স্যাবোটেজ করবার যে চক্রান্তগুলো করছে তারই কিন্তু মহড়া বাংলাদেশে তারা দেবার চেষ্টাটা করছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যে কোনোভাবেই কোনো সন্ত্রাসী তারা রাজপথে আসে সে সুযোগটা যেন তারা না পায়, এবং যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যারা অতীতে বিভিন্ন সময়ে নানা ধরনের আইন বিরুদ্ধ কাজ করেছেন, খুন খারাপি করেছেন, পাচার করেছেন, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছেন, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, তাদের কেন সঠিকভাবে বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করানো হয়। বিএনপির যে ভূমিকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে এ নিয়ে আপনি কি বলবেন? বিএনপির তরফ থেকে অনেক সময় অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছেন, অনেকেই দেখা গেছে যে তারা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দিয়েছেন, এরকম ধরনের বক্তব্য এসেছে। কিন্তু আমরা মনে করি ফেসিবাদ বিরোধী যত পক্ষ আছে প্রত্যেক পক্ষেরই উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সিদ্ধান্তে আসা। সেক্ষেত্রে সামনে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চার্টারের কথা বলেছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে রাজনৈতিকভাবেই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আহ্বান জানাই বিএনপি, জামাত, গণসংহতি সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে তারা ঐক্যমত্য হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে যে রাজনীতি করার অধিকার রাখে না সে বিষয়ে তারা ঐক্যমতের ভিত্তিতে সরকারের কাছে দাবি জানাবে। তাহলে অবশ্যই সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজতর হবে। আপনাদের এনসিপির কার্যক্রম নিয়ে আপনি শুরুতেই বলছেন, তারপরে আমি একটু জানতে চাইবো যে আগামী নির্বাচনে এনসিপি জনগণের উদ্দেশ্যে, জনগণের কাছে এনসিপির কি বক্তব্য থাকবে, কিংবা আপনারা কি ম্যানিফেস্টো নিয়ে কাজ করছেন, যে আপনারা আগামী নির্বাচনের আগে কি ধরনের ম্যানিফেস্টো নিয়ে জনগণের মুখোমুখি হতে চান? জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতি চর্চার কথা বলছে। বাংলাদেশের সম্প্রীতি, বাংলাদেশের সমৃদ্ধি এবং বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়বার মিশন নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের পররাষ্ট্রনীতিতে সেটা যেন মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটা পর্যায়ে পৌঁছে যায় তেমন ভীষণ আমরা দেখতে চাই। সেক্ষেত্রে নির্বাচনকালীন সময়গুলো যখন আসবে সে সময়টাতে অবশ্যই আমরা আমাদের যে ইশতেহারগুলো আছে আরো পুঙ্খানুপুঙ্খরূপে জনগণের কাছে আমরা উত্থাপন করব। কিন্তু নির্বাচন আসার আগে আমরা যেটা বলতে চাই যে নির্বাচনটা যেন গণপরিষদের নির্বাচন হয়, একটা নতুন সংবিধান যেন আমরা পাই, সেটাই এখন আমাদের সব থেকে বড় ফোকাস এবং সে ব্যাপারেই আমরা জনগণের সঙ্গে কথা বলছি এবং আমরা জনগণের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। মানে বিএনপি এবং জামাতকে ভোট না দিয়ে কেন জনগণ এনসিপি কে ভোট দিবে? বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক বাতাবরণের মধ্য দিয়ে গিয়েছে তাতে করে নতুন করে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে যে এনসিপি গঠিত হয়েছে সে এনসিপির কাছে মানুষের অনেক ধরনের প্রত্যাশা আছে। আমরা বিশ্বাস করি যে সেই প্রত্যাশার ক্ষেত্রে আমরা জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে আমরা সেই প্রত্যাশা পূরণে কাজ করতে পারবো। একই সাথে নতুন ভিশনের কথা বলছে, বাংলাদেশে একটা পলিসি ভিত্তিক রাজনীতি নির্মাণের কথা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশে পরিবারতন্ত্রের বাইরে এসে রাজনীতি করার কথা বলছে। আদর্শিক রাজনীতির যে বাইনারি তাতে পর্যবসিত না হয়ে বাংলাদেশের যারা নাগরিকরা আছেন তাদের নাগরিক এবং মানবিক যে মর্যাদা আছে সেই নাগরিক এবং মানবিক মর্যাদা নির্ভর যে রাজনীতি তার কথা বাংলাদেশের মানুষকে আমরা বলছি। আমরা সম্প্রীতির কথা বলছি। এই সবকিছু আমাদের যে ভিশনগুলো আছে, আমাদের যে বক্তব্যগুলো আছে, সে বক্তব্যগুলোই অপর অপর রাজনৈতিক দলগুলোর থেকে আমাদেরকে আলাদা করে এবং জনগণ আমাদের বক্তব্যের দিকে তাদের আগ্রহ আছে, নানা ধরনের জিজ্ঞাসা আছে, আমরা সেই জিজ্ঞাসাগুলোকে উত্তর করছি এবং আমরা আশাবাদী জনগণের যে সাপোর্ট এবং জনগণের যে সমর্থন সেটা আমরা সামনের দিনেও পেতে থাকবো। আপনি ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছিলেন, সেই সময় আপনি বেশ চমক দেখিয়েছিলেন বলা যায়। এরপরে নাগরিক কমিটি গঠিত হলো, সেখানেও আপনি আছেন, জুলাই গণ অভ্যুত্থানে আছেন, এখন আবার এনসিপি গঠিত হয়েছে, এখানেও আপনাকে গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে। কিন্তু আপনি খুব বলা যায় যে অনেকটা ল কি মেনটেন করেন, কিন্তু সব জায়গায় আপনাকে সরব উপস্থিতি দেখা যায়। একদিকে এই বৈপরীত্য আপনার চরিত্রের মধ্যে, আপনি কেন সবাই আপনাকে এই কমিটিতে রাখতে চায় কিংবা গুরুত্বপূর্ণ পদগুলো কেন বারবারই আপনার ভাগ্যে জুটে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হয় তখন
আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের প্যানেলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করাটাই অনেক বড় একটা সাহসের ব্যাপার। সে সময়টাতে অনেকেই এই সাহসটা দেখিয়েছেন। সবাই আসলে জয়ী হয়ে আসতে পারেননি, সবাইকে আসলে জয়ী হয়ে আসতে দেওয়া হয়নি। আমরা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে কিছু কিছু জায়গায় কিছু মানুষ আমরা নির্বাচিত হতে পেরেছি, এবং তারপর থেকেই আসলে রাজনীতিতে আমার সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এরপরে আবরার ফাহাদকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, আমরা প্রতিবাদ জানালাম। তারপরের বছর আবরার ফাহাদের স্মরণে আমরা পলাশীর চত্বরে আগ্রাসনের বিরুদ্ধে 28 স্তম্ভ নির্মাণ করলাম। এরপরে মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া, আবার 2022 সালে আবার গ্রেফতার হওয়া, 2024 সালের আন্দোলনে গ্রেফতার হওয়া, মাঝখানে গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠা করা, এই সব কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাজনীতিতে আমরা মানুষকে একটা আশা দেখাতে সক্ষম হয়েছি এবং মানুষের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। আমার কাছে মনে হয় যে মানুষেরা দীর্ঘ সময় ধরে আমাদেরকে, বিশেষত আমাকে আপনি বলেছেন, আমি আমার কথা বলবো না, আমি আমার সকল সহযোদ্ধার কথা বলছি, আমাদের প্রতি মানুষের একটা আলাদা ধরনের ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই ভরসার জায়গা থেকেই মানুষরা চান যে আমরা যেন নেতৃত্বের জায়গা থেকে আমরা জাতিকে কিছু একটা উপহার দিতে পারি। সেই আকাঙ্ক্ষার জায়গাটা হয়তো আছে মানুষের। সেই কারণেই হয়তো বিভিন্ন সময়গুলোতে বিভিন্ন জায়গায় তারা আমাকে প্রত্যাশা করে থাকেন। আপনাদের তারুণ্যদীপ্ত রাজনৈতিক দল এনসিপি, এটা সবাই দেখেছে, আপনারা তরুণরা মিলে এই দল গঠন করেছেন, এবং এই দল গঠিত হওয়ার পরেই আমরা দেখলাম যে আপনাদের মধ্যে এক একজন এক এক সুরে কথা বলছেন। যদিও সাম্প্রতিক সময় এটা আবার একটু কুল ডাউন হয়েছে, এটা দুদফায় আমরা লক্ষ্য করেছি। তো এখানে আমার কথা হলো, এটা কি আপনাদের অভিজ্ঞতার অভাব নাকি আপনাদের সাংগঠনিক দুর্বলতা? জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের মূল যে বক্তব্যগুলো আছে, আমাদের যে দাবি দেওয়ার জায়গাগুলো আছে, আমাদের রাজনৈতিক যে দর্শন আছে, এই প্রত্যেকটা জায়গায় আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আমরা একই সুরে এবং একই কথাই আমরা বলছি। এটা ঠিক যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে দৃষ্টিভঙ্গিগত কারণে পার্থক্যের জায়গা তৈরি হয়েছে। সেই জিনিসগুলোতে অনেক সময় দেখা গেছে যে মানুষেরা এটাকে আমাদের দলীয় অবস্থান হিসেবে বিবেচনা করেছেন, কিন্তু দলীয় অবস্থান হিসেবে সেটাকে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির চর্চা করছি। আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো বাস্তবায়নের কথা বলছি, নতুন সংবিধানের কথা বলছি, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তনের কথা বলছি, জনগণের স্বার্থে পলিসি নির্মাণের কথা বলছি। এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সকলেই কিন্তু এই কথাগুলোই মানুষকে বলছেন। ঘটনার প্রেক্ষাপটে বা কোনো বিচ্ছিন্ন ঘটনায় কারো যদি দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্যের জায়গা থাকে, সে জায়গায় আলাদা আলাদা বক্তব্য হয়তো এসেছে, কিন্তু সেগুলোতেও কিন্তু খুব মোটা দাগে সেটাকে বৈপরীত্য বলা যায় তেমনটা আমাদের কাছে মনে হয় নেই। তারপরেও অনেকগুলো জায়গায় এটা সত্য যে আমরা নতুন করে আমাদের জার্নিটি শুরু করেছি। আমাদের যদি ভুল ত্রুটি দেখা যায়, আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো যে তারা যেন আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, যাতে করে আমরা নিজেদেরকে শোধরাতে পারি এবং নতুন উদ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আপনারা তো একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, তো পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে আপনারা কেন শুধু তরুণদের নিয়ে করলেন? এখানে কি অন্যদেরকে আপনারা সম্পৃক্ত করতে পারতেন না? আর ভবিষ্যতে কি করবেন? আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যাপারে একটা বড় অবজারভেশন হচ্ছে, এটা তারুণ্য নির্ভর দল। এটা কিন্তু তারুণ্যের সীমাবদ্ধ দল না। আমরা কিন্তু আমরা তাই দেখলাম আমাদের কমিটিতে আমরা এখনো পর্যন্ত তরুণদের অংশগ্রহণটা বেশি, কিন্তু যারা তারুণ্যের স্তর পার করে যারা পরিণত বয়সে পৌঁছে গেছেন তাদের অনেকেই আমাদের পার্টিতে এখনো আছেন, এবং সামনের দিনে আমাদের পার্টির কলেবর আরো বাড়বে। সে সময়টাতে আমরা দেশের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের সারা দেশে আরো অনেক কমিটি হবে, সেখানে আমরা আমাদের সিনিয়র সিটিজেনদেরকে অন্তর্ভুক্ত করব। এটা ঠিক যে অন্য কোনো রাজনৈতিক দলে একসঙ্গে এত বেশি তরুণের সমাবেশ নেই যেটা জাতীয় নাগরিক পার্টিতে আছে, কিন্তু আমরা এটাকে শুধুমাত্র তরুণদের মধ্যে রাখতে চাই না। বাংলাদেশের জনগণ যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন তারা একেবারে শুরু থেকে শুরু করে নিয়ে যতদিন পর্যন্ত তারা কর্মক্ষম থাকেন এবং যতদিন পর্যন্ত তারা দেশকে ভালো কিছু উপহার দেওয়ার মতো অবস্থায় থাকেন, আমরা এরকম প্রত্যেকটা মানুষকে আমাদের সঙ্গে সংযুক্ত করতে চাই। আমাদের সঙ্গে নানা বয়সী মানুষেরা, রিটায়ার্ড আর্মি পার্সন, রিটায়ার্ড আমলা এবং বিভিন্ন জায়গার সারা দেশের
হয়তো রিটায়ার্ড শিক্ষক, এমন অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমন অনেক মানুষই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা হয়তো লোকালি অ্যাকসেপ্টেড, লোকালি তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে এসেছেন এবং স্থানীয় পর্যায়ে নানা ধরনের ফেসিবাদ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে হয়তো অতীতে যুক্ত ছিলেন, কিন্তু নতুন করে জাতীয় নাগরিক পার্টিতে তারা আশার সঞ্চার দেখেছেন, সেই মানুষেরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের তরুণদের সাথে সাথে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে তাদের একটা বড় সম্মেলন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে দেখতে পাবো। জামাত এবং বিএনপির ব্যাপারে আপনার মূল্যায়ন কি, আপনাদের দলের এবং আপনার ব্যক্তিগতভাবে? জামাত এবং বিএনপি বাংলাদেশের দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের কয়েক দশকের রাজনৈতিক অবস্থান রয়েছে বাংলাদেশে। আমরা যারা ফেসিবাদ বিরোধী রাজনীতিতে একসঙ্গে পথ চলেছি, আমরা মনে করি ফেসিবাদ বিরোধিতার জায়গা থেকে জামাত, বিএনপি, এনসিপি আমরা সবাই বন্ধু। আবার একই সাথে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিযোগীও। আমরা যেটা প্রত্যাশা করি যে বাংলাদেশে যেন মাসল পাওয়ার বা পেশি শক্তির যে রাজনীতি সেটা ফিরে না আসে, সে ব্যাপারে বিএনপি হোক, জামাত হোক বা অন্য যে দলগুলো আছে তারা অবশ্যই জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, যাতে করে পুরনো রাজনৈতিক কাঠামোতে আমাদের আর ফিরে যেতে না হয়। আমরা যেন এখানে একটা জেন্টেলম্যান পলিটিক্স আমরা দাঁড় করাতে পারি, আমরা যেন একটা পলিসি নির্ভর রাজনীতি দাঁড় করাতে পারি, সে ব্যাপারে জামাত এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, এই প্রত্যাশা আমার তাদের কাছে। সেনাবাহিনীর ব্যাপারে আপনাদের মন্তব্য কি? বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা চাইবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা দেশের সার্বভৌমত্ব, তারা দেশের স্বাধীনতার প্রতি তাদের যে কমিটমেন্ট এবং দায়িত্বের জায়গা আছে সেই জায়গায় তারা অটুট থাকবেন। এবং একই সাথে যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে তারা বাংলাদেশের রাজনীতি দ্বারা তারা প্রভাবিত হবেন না, কোনো রাজনৈতিক দলের দ্বারা তারা প্রভাবিত হবেন না। একই সাথে তারা সেনাবাহিনী রাজনীতিকে প্রভাবিত করতে চাইবে, সেটাও তাদের পক্ষে অনুচিত। আমাদের প্রত্যাশা থাকবে সেনাবাহিনী যেমন করে 24 অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিল, তেমনি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতি সেটা যেন রাজনীতিবিদদের হাতেই থাকে, কখনোই যেন বাংলাদেশে সেনা শাসনের মতো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে তারা সতর্ক থাকবে। এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনার সাথে আলোচনা করলাম। আপনি যদি দেশবাসীর উদ্দেশ্যে আপনার দলের পক্ষ থেকে শেষ কোনো মন্তব্য করতে চান? জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের সকল মানুষকে আমরা শুভেচ্ছা জানাই। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের স্বাধীনভাবে পাকিস্তান আন্দোলন, তারপরে বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলন, প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের মানুষেরা আসলে নিজেদের শিকড়ে যেতে চেয়েছে। প্রত্যেকটা জায়গায় মানুষ আত্মনিয়ন্ত্রণের অধিকার যেমন চেয়েছে, নাগরিক হিসেবে তাদের যে মর্যাদা, মানুষ হিসেবে যে মর্যাদা, সেই মর্যাদা তারা ফিরে পেতে চেয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা প্রত্যেকটা সংগ্রামের পরেই আমরা আমাদের যে লক্ষ্যের জায়গাগুলো আছে সেটাতে আমরা শতভাগ পৌঁছাতে পারিনি এবং অনেকগুলো জায়গায় আমরা বিপরীতমুখী অবস্থানেও আমরা দেশকে যেতে দেখেছি। 90-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশে আসলে ফেসিবাদ আসবার কথা ছিল না, কিন্তু ফেসিবাদ এসে গেছে। সে প্রত্যেকটা জায়গায় মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো আছে সে আকাঙ্ক্ষার জায়গাগুলো যেন মানুষ পূরণ করতে পারে। বাংলাদেশে সম্প্রীতির দেশ হিসেবে আমরা জানি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান নানা ধর্মের মানুষ এখানে আছেন, তাদের সকলের মধ্যে যেন ধর্মীয় সম্প্রীতি থাকে এটা আমরা প্রত্যাশা করি। একই সাথে বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়বার জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্যের জায়গা রয়েছে। আমাদের মধ্য থেকে যারা প্রবাসীরা বিদেশে যান, যারা রেমিটেন্স পাঠান, তারাও যেমন আমাদের দেশের স্বার্থে কাজ করেন। যারা দেশের বাইরে যান পড়ালেখার উদ্দেশ্যে, তারা যেন সেখানে গিয়ে থিতু না হন, তারা যেন দেশে ফিরে আসেন, এটাও তাদের কাছে আমাদের প্রত্যাশা। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই রাষ্ট্রটাকে তারা প্রশ্ন করতে শিখুক, এটা আমরা চাই, যাতে করে রাজনীতি সচেতনতার ভিতর দিয়ে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা নতুন মাত্রায় আমরা উন্নীত করতে পারি। যে জনসাধারণ আমরা আছি, এই জনসাধারণকে আমরা যেন সত্যিকার অর্থে নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। জনাব আখতার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আমার দেশ সংলাপ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেনের কাছ থেকে নানা বিষয়ে তার মূল্যায়ন শুনলাম।
আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার দেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।